দেখুন, প্রশাসনের লাঠি, রক্তচক্ষু, ভারী বুটের লাথি কোনো কিছুই যোগ্য এবং ন্যায়সঙ্গত দাবি থেকে চাকরিহারাদের সরাতে পারছে না। তার একটা বড় উদাহরণ হচ্ছে আজকে ধর্মতলা থেকে শিয়ালদা পর্যন্ত দীর্ঘ মহা মিছিল তারা করলেন এবং সেই মিছিলে সমাজের বিভিন্ন স্তরের মানুষ সামিল হলেন। আমি এই পর্বের শুরুতে আপনাদের সামনে একটা বক্তব্য রাখবো। একেবারে ৭০ বা তার বেশি বয়স, অশক্ত শরীর নিয়ে তিনি সামিল হচ্ছেন এবং তিনি যে কথাটা বলছেন সেটা গতকালকের ঘটনা বঙ্গ সমাজে কি চরম অভিঘাত সৃষ্টি করেছে তার একটা প্রতীক হিসাবে আপনারা ধরতে পারেন। কি বলেছেন তিনি দেখুন। দেখো, আরজিকর আন্দোলনের পরে কিন্তু আরো একটা বড় সড় নাগরিক সমাজকে রাস্তায় নামতে বাধ্য করলো শিক্ষকদের এই ঘটনা। অর্থাৎ যে শিক্ষকদেরকে কার্যত সুপ্রিম কোর্টের নির্দেশে যাদের চাকরি গিয়েছে, শুধুমাত্র তাই নয়, গতকাল যখন তারা কসবার ডিআই অফিসে যান তখনও তাদের উপরে পুলিশি অকথ্য অত্যাচার হয়। এই ঘটনার প্রতিবাদে রাস্তায় আজকে নেমেছেন 8 থেকে 80 সমাজের বিভিন্ন স্তরে মানুষ কাছে ডাকা হয়েছিল। আমার সাথে যিনি রয়েছেন তিনি নাম পরিচয় নিজের বলতে চাইছেন না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি অশীতিপর এই বৃদ্ধ তিনি, আমরা দেখতে পাচ্ছি যে একেবারে চারিদিকে বিভিন্ন রকম ভাবে কিন্তু প্রতিবাদের ভাষা রয়েছে। শিক্ষকদের হয়ে আপনি প্রতিবাদ করছেন। একবার এরা আমার দায়বদ্ধতা, তাদের সঙ্গে থাকা, তারা যতদূর নিয়ে যাবে আমি ততদূর যাব। চলুক, আমার পুলিশের সামনে দাঁড়াবো, পুলিশ আমাকে মারে। আমি তো সারা রাত্রি খবরটা শুনে শুধু বলছি মিছিলটা কখন, রাস্তা চিনতে পারিনি। আমি তো অনেক বয়স হয়ে গেছে, হারিয়ে দিয়েছি রাস্তাটা। গরমে আপনি রাস্তায় নেমেছেন, আপনি ধর্মতলা অবধি যাবেন? ধর্মতলা কেন? আপনি আমাকে কোথায় নিয়ে যাবেন আমি সেখানে যাব। আমার যতক্ষণ পর্যন্ত আশ আছে ততক্ষণ আমি পাস ছাড়বো না। আমি তাদের সর্বনাশ দেখে যেতে চাই। সজল ঘোষ, দেখুন, একজন বয়স্ক মানুষ, অসতিপর মানুষ বললেন যতক্ষণ আস ততক্ষণ আমি পাস ছাড়বো না এবং আমি এদের সর্বনাশ দেখতে চাই। আর এখানে বসে আছেন আরেকজন শিক্ষক। সেই শিক্ষক বলছেন ওরা ভাঙচুর করতে গেছিল ওদের দলের যাদের তাদের কথা আমি বলতে চাই না, তারা সবাই জেল কাটা, তারা সবাই জেল কাটা। শুধু তাই নয়, আমি যে ঘটনাটা ঘটিয়েছে, না না কথা বলো না, তাকে না 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 আমাকে বলবে না তুমি। আমি এই জন্য কোনো আপত্তি থাকলে পরে বলবেন তাকে শাস্তির মধ্যে বলতে বলেছি। আমি পাশাপাশি বলবো ব্যক্তিগত আক্রমণ নয়, ব্যক্তিগত আক্রমণ নয়। আমি দেবনারায়ণ সরকারকে থামালাম। দেবনারায়ণ সরকার আপনি আপনার শুনে বলবেন। সজল ঘোষ সজল ঘোষ আমি চুপ আর কথা নয়, সজলদা সময় পেরিয়ে আমার বক্তব্য ছিল তুমি শুরু করেছিলে বিদ্যান সর্বত্র পুজোতে। হ্যাঁ, লন্ডনে গিয়ে পুজো অঞ্জলি সবই পেয়েছেন। আমার খারাপ লাগে, আমরা একদিন এই মমতা ব্যানার্জির নেতৃত্বে বলতাম শিক্ষা অঙ্গনে পুলিশ কেন, সিপিএম তুমি জবাব দাও। আর আজকে শিক্ষার উপরে বেত্রাঘাত করছে যে সরকার, সেই সরকারের হয়ে এখানে কিছু শিক্ষিত লোক, তথাকথিত বলে শিক্ষিত, তারা তাদেরকে সমর্থন করছে। আমি বলছি সজলদা, আমরা এতদিন দেখে এসেছি, শুনে এসেছি যে কোনো ছাত্র যদি অন্যায় করে শিক্ষক বেত্রাঘাত করে, শিক্ষকের উপরে বেত্রাঘাত শুধু তাই নয়, লাঠি মারছে, পদাঘাত। আমি বলছি মাথায় রাখতে হবে যে পাশের দেশটা বাংলাদেশটা দেখুন, বাংলাদেশের কি অবস্থা হয়েছিল এই পুলিশের। আমি দেখুন, আপনারা ভাষা জ্ঞান এসব বলবেন, কিন্তু এই রাজ্যেও যদি আগামী দিন পুলিশের সেই অবস্থা হয় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। মানুষের ধৈর্যের একটা সীমা থাকে, সেই সমস্ত সীমা উল্লঙ্ঘন করেছে এই সরকার। আর নিরীহ শিক্ষক ছেলে মেয়ে কোনো কিছু মানছে না, তারা জনগণের মতন মারছে, পশুর মতন মারছে। এই রাজ্যে মানুষের মানবাধিকার বলে কিচ্ছু নেই। ইমিডিয়েট এই রাজ্য থেকে এই সরকারকে বরখাস্ত করে এখানে রাষ্ট্রপতি শাসনের মতন কোনো ব্যবস্থা নেওয়া উচিত যদি আগামী দিন গণতন্ত্রকে বাঁচাতে হয়। এছাড়া আর কোনো রাস্তা, কোনো ব্যবস্থা এই রাজ্যে নেই। একেবারে আমি বলছিলাম কিছু কিছু এই যখন মহামিছিল চলছে, মহামিছিলের সময় কেউ কেউ বলছেন যে একেবারে প্রাইভেট পার্টে আঘাত করা হয়েছে, শুধু তাই নয়, দেখানোর মতন আঘাত এত গুরুতরতা দেখানো পর্যন্ত যায় না। অথচ গতকাল পুলিশের তরফে অফিসিয়াল যে পোস্ট করা হলো সেখানে বলা হলো হালকা বলপ্রয়োগ। আমি এইখানে শ্রীকুমার মুখোপাধ্যায়ের কাছে আসব, কিন্তু তার আগে শিক্ষক শিক্ষিকাদের যথাযোগ্য সম্মান জানাতে হবে, কারণ তারা শিক্ষা দেন। একথা কে বলেছিলেন জানেন? আমি 9 বছর পিছিয়ে নিয়ে যাব। তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসে স্বয়ং তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেছিলেন। যাদের মনে নেই আমি তাদের একবার এই পুরনো বক্তব্যটা আপনাদের সামনে রাখবো, দেখুন। শিক্ষক শিক্ষিকারা
অধ্যাপক অধ্যাপিকারা যারা শিক্ষা দেয় তারা কিন্তু আমাদের সবচেয়ে বড় সম্পদ। এই সম্পদের প্রতি আচরণ শ্রীকুমার দা সব থেকে বড় সম্পদ যে দলের যে সরকারের, সেখানে এই আচরণ দেখা যাচ্ছে। আমি দু তিনটি কথা বলি। এক নম্বর কথা হচ্ছে কটা প্রশ্নের উত্তর দেওয়া উচিত, যে বোধহয় এখনো সেটা আসেনি। তা হচ্ছে ববি হাকিম বলছেন ডিআই অফিসে কেন গেল। আমি বলছি ডিআই অফিস থেকে তাদের স্যালারিটা হয়, কতজনের হবে আর হবে না সেটা গতকাল লাস্ট ডেট গেছে, ওটাকে আপলোড করতে বলা হয়েছিল সমস্ত যারা হেডমাস্টার রয়েছেন তাদেরকে। আমি একদম নাম ধরে যদি বলি, আমি একটু সংযোজন করি আপনার সঙ্গে। আপনি একটা অংশ বললেন যে ডিআই অফিস কেন গেল, ববি হাকিম একথাও বলছেন যে ডিআই অফিস দখল করতে গেছিলেন তারা, এক শুনুন। দ্বিতীয়ত বলছেন ফাইল যদি লোপাট হয়ে যায়, কাগজ যদি ছিঁড়ে যায়, তার মানে কোথাও এই আশঙ্কা প্রকাশ করছেন ওই যোগ্য শিক্ষকেরা যারা সমাজ গড়ার কারিগর, যারা জাতির মেরুদণ্ড, তারা লোপাট করতে গেছিলেন ফাইল, তারা কাগজ ছিঁড়তে গেছিলেন। এক নম্বর কথা আমি যেটা বললাম যে কারণে তারা ডিআই অফিস গিয়েছিলেন। আচ্ছা, মাস্টারমশাইরা তারা ফাইল ছিঁড়বার জন্য গেছিলেন না ফাইল খোঁজার জন্য গেছিলেন? ফাইল খোঁজাটার দায়িত্ব তো তাদের নয়, ফাইল খোঁজার দায়িত্ব হচ্ছে যারা দায়িত্বে রয়েছেন সরকারি প্রশাসনের সাথে, তারা খুঁজে দেবেন। একদম পরিষ্কার মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে যোগ্য আর অযোগ্য এই দুটো ব্যাপারকে আমাকে দেখতে হবে, আগে যোগ্য দেখছি পরে অযোগ্য। তার মানে কি দাঁড়ালো, যে চাকরিগুলো হয়েছে কারা অযোগ্য তিনি জানেন খুব ভালো করে, কারণ টাকা খেয়েছেন তার দল এবং তিনি নিজে তার কমিশন খেয়েছেন। তাছাড়া কখনো নিজে দাঁড়িয়ে একথা বলতে পারেন যে আমি যোগ্য অযোগ্যর ফারাক খুঁজবার চেষ্টা করছি? আমি একটু আপনাকে থামাচ্ছি শ্রীকুমার দা, ঠিক কি বলেছেন রাজ্যের মন্ত্রী, কলকাতা পুরসভার মেয়র, দেখুন। মাস্টারমশাইদের যখন মুখ্যমন্ত্রী বলেছেন স্কুলে যেতে, তারা এই সরকারি দপ্তর দখল করতে বা স্কুল শিক্ষা দপ্তরের অফিস ডিআই অফিস দখল করতে যাবেন কেন? এখানে তো ডিআই অফিস দখল করে যদি আপনি ফাইলপত্র লোপাট করে মানে ছিঁড়ে ফিরে ফেলেন, কোনো ক্ষতি হয়ে যায়, তখন তো সুপ্রিম কোর্ট বলবে যে আপনারা ইচ্ছে করে সেটা করেছেন, প্ররোচনায় পা দেবেন না। রাজ্যের মুখ্যমন্ত্রী যখন দাঁড়িয়ে আপনাদের সামনে বলেছেন যে এই লড়াইটা তিনি লড়বেন, তার উপরে ভরসা রাখুন। আমি আবার বলছি, একেবারে যেখানে দলের সব থেকে বড় সম্পদ হচ্ছে শিক্ষক শিক্ষিকারা সম্মান করার কথা বলছেন, আমি বলছি রাজ্যের মেয়র থেকে রাজ্যের মহামান্য মন্ত্রী কোন সম্মানটা রাখলেন দ্রুত? তা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা রাখার কোনো কারণ যে নেই, তার কারণ তার উদাহরণ হচ্ছে ৩/৪ একটা অর্ডার বেরিয়েছিল, সেক্রেটারি স্কুল এডুকেশন পাঠাচ্ছেন চেয়ারম্যান সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনকে। তাতে বলা হচ্ছে ইমিডিয়েটলি টেক নেসেসারি স্টেপস টু ইনিশিয়েট ফ্রেশ সিলেকশন। তাহলে এইটা প্রশ্ন হচ্ছে, ফ্রেশ সিলেকশন প্রসেস যদি শুরু করা কথা বলা হয়, তার মানে হচ্ছে যে পুরনোটা বাতিল, তাহলে তারা কোথা থেকে মাইনে পাবেন? ডিআইদের বলা হচ্ছে যাদের ওইটা সমস্তগুলো পাঠাও, সমস্তগুলো জেনে নিয়ে এবং তারপরে তাদের মাইনেটা বন্ধ করো, ওই পোর্টাল থেকে তাদের নামটা ছেটে দাও। ৩ নম্বর হচ্ছে যে এই সমস্ত মাস্টারমশাইরা তারা যখন গেল এটা বিরোধিতা করতে গিয়ে, আমার মনে পড়ছে সেদিন বিধানসভায় আমি ছিলাম, সেই বিধানসভায় তার নেতৃত্বে যখন ভাঙচুর হলো, তখন কি বিধানসভা দখল করতে গেছিলেন? এটা মমতা দেবী বলবেন? সমস্ত আমাদের সামনে দামি দামি সমস্ত জিনিসপত্র, কাগজপত্র সমস্ত একদম যাবতীয় কিছু ভেঙে চুরে সাফ করেছেন তিনি, তারই নেতৃত্ব তো হয়েছে। তো সেটা তিনি কিভাবে সংবিধান নিয়ে বুকে সংবিধান নিয়ে এটা কি দাঁড়িয়েছে? তো এটাই হচ্ছে আমাদের মাননীয় মমতা দেবী, তিনি যা বলেন সমস্তটা মিথ্যা কথা বলেন, যা করেন সবটা অন্যায় করেন। যখন রাস্তা বন্ধ করে 4 লেনের 2 লেন বন্ধ করে সিঙ্গুরের সামনে বসেছিলেন, বেশ তখন কি হয়েছে? দেবনারায়ণ তার উত্তর দেবেন, কিন্তু এখনো পর্যন্ত আরেকটু বাকি আছে। যখন একটা সামান্য রাস্তা দিয়ে ক্রস করে ন্যাশনাল হাইওয়ে এদিক থেকে ওদিক চলে গেলাম, তখন আমার বিরুদ্ধে ন্যাশনাল হাইওয়ে অবরোধ করার দায়ে আমার কেস চললো 3 বছর ধরে। এইটা আমার ক্ষেত্রে ঘটনা। আমি বলছি ওটা আপনার সরকারের দুর্বলতা ছিল, যে আপনারা কিছু করেননি। জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়ের কাছে আসবো, আমি একটা লিগ্যাল পয়েন্টে আসতে চাইছি। এইটা যেটা বারে বারে বলা হচ্ছে যে যখন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী আস্থা রাখার কথা বলেছেন, কেন এই চাকরিহারা শিক্ষকেরা আস্থা রাখছেন না, কেন স্কুলে ফিরে যাচ্ছেন না? সুপ্রিম কোর্ট যখন প্যানেল বাতিল করে দিয়েছে, আইনত তারা স্কুলে ফিরে যেতে পারেন কিনা? এক, সরকারি পোর্টাল খোলা হয়েছে, এই অবস্থায়
স্বাভাবিকভাবে যারা চাকরি হারিয়েছেন তারাও সম্ভবত এই মাসের বেতন পেতে চলেছেন কিনা, এটা তারা স্কুলে ফিরে গেলে এবং বেতন তুললে নতুন করে কোনো আইনি জটিলতায় তারা পড়বেন না তো জয়ন্তদা? একদম, প্রথম কথা এটা খুব ভালো করে মনে রাখতে হবে, আজকে যারা আন্দোলন করছেন তাদেরও বলবো যে বহুদিন আগে মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন ঢাকি সহ বিসর্জন দিয়ে দেব, তখন তারা বুঝতে পারেননি আজকে এই দিন আসবে যখন ডিভিশন বেঞ্চে দিনের পর দিন এই মামলা চলেছে এবং রাজ্য সরকার বলেছে যে যোগ্য অযোগ্য বিচার করতে আমরা পারছি না। যখন মহামান্য ডিভিশন বেঞ্চ বলেছেন যে চাল এবং কাঁকর আলাদা করা প্রয়োজন, এসএসসি তার উত্তর দেয়নি, তখন আপনারা চুপ করেছিলেন কেন? যখন দিনের পর দিন মহামান্য সুপ্রিম কোর্টে মামলা চলেছে, শত শত লয়ার সেখানে অ্যাপিয়ার করেছেন কোনো না কোনো পক্ষের হয়ে, তখনও আপনারা বোঝেননি কি হতে চলেছে। এ তো পরিষ্কার রাজ্য সরকারের দায়। রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে এবং সুপ্রিম কোর্টে মেনে নিয়েছিল যে একদিকে চোর এবং আরেকদিকে যোগ্যদের বিচার করা সম্ভব হচ্ছে না, তার দায় রাজ্য সরকার এবং এসএসসিকে নিতেই হবে। তারপরে যখন মহামান্য সুপ্রিম কোর্ট এই আদেশ দিলেন, আজকে কি করে আপনি বলছেন স্কুলে যেতে, কি করে আপনি বলছেন মাইনে দেবেন, তাহলে সেটা কন্টেম্পট অফ কোর্ট হবে না? আরও একটা কথা বলে দিই, যারা আশায় আছেন রিভিউ পিটিশন ফাইল করা হবে তারা বুঝে নিন, রিভিউ পিটিশন নতুন কোনো কিছু না পেলে একেবারে সম্ভব নয়। যদি আজও বলে এসএসসি এবং রাজ্য সরকার আমরা আলাদা করে দেব কারা চোর এবং কারা যোগ্য, কিন্তু সেটা বলবেন না, কারণ তাহলে প্রশ্ন উঠবে আগে কেন বলনি? তাহলে রিভিউ পিটিশন পুরোপুরি সুপ্রিম কোর্টের দিকে ঠেলেছেন, সুপ্রিম কোর্ট আলাদা করতে পারে। এটাই তো মিথ্যে কথাটা বলা হচ্ছে। সুপ্রিম কোর্টের কাজ তদন্ত করা নয়, সুপ্রিম কোর্টের কাজ তদন্ত দেখে তার রায় দেওয়া, এবং সুপ্রিম কোর্ট কাজকে গালাগাল দিয়ে লাভ নেই। যেটা হয়েছে আগাগোড়া আপনারা দায়ী করুন রাজ্য সরকার এবং এসএসসি। এটা একটা কথা গেল, আর একটা দিক বলা খুব প্রয়োজন, এটা সবাই জেনে রাখুন যারা লাঠিচার্জ নিয়ে কথা বলছেন। লাঠিচার্জ করারও একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। আগে একটা অ্যাসেম্বলিকে ইললিগাল অ্যাসেম্বলি ডিক্লেয়ার করতে হয় এবং সেটা ভার্বাল করলেও হয়, মাইকে সেটা বললেও হয় যে আমি এই মুহূর্তে এই অ্যাসেম্বলিটাকে ইললিগাল ডিক্লেয়ার করছি। এটা করতে পারেন যেমন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা করতে পারেন, এসপি বা ওসিও করতে পারেন। এখানে করা হয়েছিল। লাঠি চার্জের কিছু পদ্ধতি আছে, না হলে লাঠি চার্জ করা যায় না। আর লাঠি চার্জের কথাটা তোমরা বলছো, লাঠি চার্জ তো বেআইনি। মনে রাখতে হবে, পুলিশকে মনে রাখতে হবে যে পুলিশকে কিন্তু অসামান্য পাওয়ার দিয়ে দেওয়া হয়নি, তারা সাধারণ মানুষকে মারবে। মার কি আজকে প্রথম দেখছি? এর আগেও তো চাকরি প্রার্থীদের লাথি মারা হয়েছে, কামড়ে দেওয়া হয়েছে। এটা কি নতুন কথা? রাজনীতিবিদদের মারা হয়েছে, আমি নিজে দেখেছি। প্রবীণ রাজনীতিবিদরা মাটিতে পড়ে রয়েছেন, বেপরোয়া মারা হয়েছে, সিভিক ভলান্টিয়ারদের হাতে লাঠি তুলে দেওয়া হয়েছে। এটা কিন্তু নতুন নয়। আজকে এমন একটা সময় এসেছে যে আইনটাকে প্রযুক্ত করতে হবে। যিনি লাঠি চালালেন বা লাঠি চালাবার অর্ডার দিয়েছেন তাকে এই মুহূর্তে সাসপেন্ড করতে হবে, কারণ তিনি আইনটা মানেননি আর আইনটা তিনি জানেন না। বেশ, আমি এইখানে লাঠি চালানোর কথা বারে বারে উঠে আসছিল। যখন কালকে ঘটনাটা আমরা একেবারে লাইভ টেলিকাস্ট দর্শকদের জন্য করছি, একজন একটা লাঠির টুকরো দেখিয়ে দেখাচ্ছেন যে এই দেখুন লাঠি মারতে মারতে পুলিশ লাঠি ভেঙে দিয়েছে, আর পুলিশের বক্তব্য হালকা বল প্রয়োগ করা হয়েছে। আমি সজল ঘোষ কিছু বলতে চাইছেন, তার আগে আমি একবার দেবনারায়ণ দাকে আসতে চাইবো, কিন্তু তার আগে চিত্তরঞ্জন মণ্ডল যিনি এসএসসির প্রাক্তন চেয়ারম্যান, আজকে যখন এসএসসির সামনে যখন একেবারে রিলে অনশন কার্যত করছেন এই চাকরিহারারা, সেখানে কি বলছেন তিনি। চিত্তরঞ্জন মণ্ডল আজকে দেখুন। এই যে জটিলতা তৈরি হয়েছে, এখন এতজনের চাকরি গেছে, মানে এটা এসএসসির পক্ষে কি নিরসন করা সম্ভব নয়? আপনি তো এতদিন সম্ভব, কারণ যিনি এখন চেয়ারম্যান আছেন তিনি এই একবার সংবাদ মাধ্যমে বলেছিলেন যে সেপারেট করা যায়, এবং আমার বিশ্বাস অন্তত ডিজিটাল কপি ওনার কাছে আছে। উনি চাপের কাছে চাপ কাটিয়ে উঠতে পারছেন। উনি এই সরকারের প্রথম কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যান ছিলেন। প্রথমবার যেভাবে রিক্রুটমেন্ট উনি করেছিলেন অধ্যাপকদের, তারপরে ওনাকে চলে যেতে হয়েছিল, সেটা আমি খুব ভালো করে জানি। অত্যন্ত বেদনার সাথে উনি গিয়েছিলেন। এতগুলো ছেলে, 19,000 ছেলে চোখের জলে ভাসাচ্ছে, যন্ত্রণায় মরছে, তাদের পরিবাররা মরছে, তাদের ছোট ছোট ছেলেমেয়েরা ভুগছে। সেই যন্ত্রণাটা ওনার কাছে বড় হলো না? চেয়ারটাই বড় হলো? সেই সিদ্ধার্থ মজুমদারকে তো আমি চিনি না, তাহলে এই কোন সিদ্ধার্থ মজুমদার? আমি ওনার কাছে আবেদন করছি, সমস্ত দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে আপনি যা জানেন, যে মিরাজ কপি আপনার কাছে আছে, সেটা সুপ্রিম কোর্টে জমা দিয়ে যোগ্য অযোগ্য আলাদা করে দিন।
দেখুন, মাঝে মাঝে মনে হয় এই রহস্য বা ধাঁধার সমাধান করার জন্য ব্যোমকেশ বক্সী বা ফেলুদা শরণাপন্ন হতে হবে। টাইম অ্যান্ড এগেন কোর্টে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে বারে বারে এসএসসি বলেছে যে এই পৃথকীকরণ বা সেগ্রিগেশন করা যায়, কিন্তু যখন কোর্ট বারবার জিজ্ঞাসা করেছে কিভাবে করা যায় বা আলাদা করার জন্য কোন ওএমআরকে আপনারা অথেন্টিক বলে ধরবেন, তার কোনো উত্তর পাওয়া যায়নি। সেগ্রিগেশনের পদ্ধতিটা কখনো খোলসা করেনি এসএসসি। এখন এর পেছনে কোনো অন্য কারণ রয়েছে কি না, এইটা কিন্তু বিরোধীরা প্রশ্ন তুলছে। আর এখানে তাদের প্রশ্ন, সেগ্রিগেট করা যায় না নাকি বিশেষ কোনো কারণে করতে চাইছে না এসএসসি। আপনাদের মনে আছে নিশ্চয় যে আরজি কর আন্দোলন যখন চলছিল, স্বাস্থ্য ভবনের সামনে যখন একেবারে অবস্থান বিক্ষোভ করছেন জুনিয়র ডাক্তাররা, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পাশে এসে দাঁড়িয়েছিলেন বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মানুষ। আজকে এসএসসি অফিসের সামনে যখন রিলে অনশন এই চাকরিহারারা করছেন, শিক্ষিকা এবং তারা কিভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন, তাদের পাশে এসে দাঁড়াচ্ছেন, আমি সেই ছবিটা আপনাদের সামনে রাখবো এবং দেখাবো যারা সেখানে অনশন করছেন, যারা আন্দোলন করছেন, তাদের অসহায়তার ছবি দেখুন। একটা চাকরি পেতে গেলে কতখানি কষ্ট করতে হয় সেটা আমরা নিজেরা জানি। অত্যন্ত কঠিন একটা জায়গায় গিয়ে সরকারি চাকরিটা পাওয়া, সরকারি চাকরি অত সহজে কিন্তু পাওয়া যায় না। আমি যোগ্য অযোগ্যদের সেগ্রিগেশনটা ভীষণভাবে মনে প্রাণে চাইছি। প্রথম কারণ, ইনাদের সংসারের জন্য তো বটেই, আমাদের যে সমস্ত বাড়ির বাচ্চারা সরকারি স্কুলে পড়ে তারা বেনেজোলা শিক্ষকদের কাছ থেকে কি শিখছে, সেই সমস্ত শিখে বাচ্চাগুলো এগোচ্ছে, কতগুলো প্রজন্ম নষ্ট হচ্ছে, সেই বাচ্চাগুলোর কথা ভেবে সেই অভিভাবকদের হয়েও কিন্তু আমি দাঁড়িয়েছি। আর কিছুই নেই, মানে সবই হারিয়ে ফেলেছি। এখন দুটি বাচ্চা আছে, তাদের নিয়ে চিন্তা, তাদেরকে নিয়ে কিভাবে থাকবো, আজকে সেই জায়গায় আমাকে রাস্তায় এসে দাঁড় করিয়ে দিয়েছে। আমাদের দুর্ভাগ্যটা কি জানেন, আমি সজল ঘোষের কাছে আসবো, যে কথাটা বলতে আমরা শ্লাঘা অনুভব করি, এই শহর এই রাজ্যকে কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলি, অথচ সেই শিক্ষা সংস্কৃতির ধারক এবং বাহক যারা, তারা আজকে রাস্তায় বসে থাকতে হচ্ছে। সজলদা, মূর্খটা যখন মুখ্য হয়ে যায় না, তখন সবকিছু রসাতলে চলে যায়। আমি আপনাকে একটা কথা বলি, সিপি কালকে কি বলেছেন? সিপি কালকে বলেছেন যে লাঠি চার্জ করতে, আমাদের ওখানে যেটা জমায়েত হয়েছিল সেটার কোনো পারমিশন নেয়নি। আমি আপনাকে আজকে প্রশ্ন করি, এটা প্রায় কোনো চ্যানেল আজকে দেখালো না, আজকে সারা কলকাতা প্র্যাকটিক্যালি সূর্যোদয়ের আগে থেকে অবরুদ্ধ, সারা কলকাতা। এটার পারমিশন কোথা থেকে নেওয়া হয়েছিল? আজকে একটা কর্মব্যস্ত দিনকে পুরো কলকাতাকে শাটডাউন করে দেওয়া হয়েছে একটি বিশেষ সম্প্রদায়ের মানুষ। এবং এটাও বলছি, এটাও হচ্ছে এই দৃষ্টিটা লাঠিচার্জ থেকে ঘোরানোর জন্য করা হলো। আমি বলছি এটার কোন খবর পুলিশকে দেওয়া হয়েছিল? পুলিশ এদেরকে কোন অনুমতি দিয়েছিল সেটা বলুক। পুলিশের কোন অনুমতি নিয়ে জঙ্গিপুরে মিছিল হয়েছিল, পুলিশের গাড়ি পোড়ানো হয়েছিল, পুলিশ আজকে সেইটা বলুক। আমি বলছি অনুমতি পুলিশ মন্ত্রী একটা বিবৃতি দিক। হ্যাঁ, আমি বলছি অনুমতি নেওয়া না নেওয়ার প্রশ্নটা পরে, তার কারণ আমরা গতকালও দেখিয়েছি, ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এটা দেখানো হয়েছে যে তারা যখন এই কর্মসূচির জন্য একেবারে কসবা ডিআই অফিসে যাচ্ছেন, তার অনেক আগে থেকে হেভি ডিপ্লয়মেন্ট অফ পুলিশ ছিল। তার মানে পুলিশের কাছে কোনো খবর ছিল না, পুলিশের কাছে কোনো খবর ছিল না, অথচ ডিআই অফিসে হেভি ডিপ্লয়মেন্ট হয়ে গেল। এইটা কিন্তু রাজ্য জুড়ে সমস্ত ডিআই অফিসে হয়েছিল। বলেছে যে খবর আমরা পেয়েছি, কিন্তু আমাদের কেউ খবর দেয়নি। অনিল জানা, না পুলিশ যদি বলে থাকে এই কথা, তাহলে তো পুলিশ তো নিজের জালে নিজেই জড়াবে। কেন স্পেশাল ব্রাঞ্চ বলে তো কলকাতা পুলিশে একটা ইউনিট আছে, বেঙ্গল পুলিশে যেমন আইবি আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশে, তারা তো খবর দেবে, তাদের কাছে ইন্টেলিজেন্স জোগাড় করা। সেই জায়গাটাকে শেষ করে দিয়ে সেখানে সিভিক ভলেন্টিয়ার যদি পোস্টিং হয়, তাহলে এইরকমই অবস্থা হবে। আমি শুধু এখানে দেবনারায়ণ সরকার, এবং আজকে যেটা বলা হচ্ছে যে আমরা কালকে নিজেদের মধ্যে আলোচনায় বলেছিলাম, কালকের যে অ্যাক্টিভিটি কসবা থানার সামনে হয়েছে ৩-৪ জন লোকের জন্য, দিস উইল ইনভাইট ফিউচার ফার্দার ট্রাবল, রেকারিং ট্রাবল ফর দ্য পুলিশ। আজকে ঠিক সেই জিনিসটাই হয়েছে, পুলিশকে নিয়ে থাকতে হচ্ছে। অনেকে জঙ্গিপুরের কথা মনে করাচ্ছেন যে জঙ্গিপুরে যখন এইভাবে কার্যত এসডিপিওর গাড়ি জ্বলছে, তখন একের পর এক পুলিশ আধিকারিকরা কিভাবে দোকানের মধ্যে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন নিজেদের প্রাণ রক্ষার তাগিদে। আমি এইখানে দেবনারায়ণ সরকারের কাছে যাওয়ার আগে 14ই আগস্টের কথা দর্শকদের মনে করিয়ে দেব, যখন ভ্যান্ডালিজম চলছে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে, দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকরা ভাবতে পারেন রোগীর কম্বলের তলায় লুকিয়েছিল। এই হচ্ছে পুলিশের সেদিনকার ভূমিকা। এবং ওই পুলিশ
গতকাল আপনারা কি অতি সক্রিয়তার উদাহরণ দেখিয়েছে বীরপুঙ্গ পুলিশ আধিকারিকরা, যারা সাহস রাখে, এই রকম দুঃসাহস রাখে, যারা ওই শিক্ষকদের পেটে লাথি মারার স্পর্ধা দেখায়। মারবে না তাই আমাকে একটা কথা বলি না, যদি জানতো শিক্ষকরা মারবে তাহলে আদৌ মারতো না। বলতে দিতে হবে তো, প্রশ্ন অনেক আগে আমাকে থামিয়ে দাও প্লিজ। আমার প্রশ্ন হচ্ছে গতকালের যে ঘটনা হয়েছে অত্যন্ত খারাপ ঘটনা হয়েছে, যারা করেছে কথা অনিল বাবু বলেছে যে কয়েকজন লোক তাদেরকে একেবারে সামনে এনে তাদের শাস্তির খেলা আনা উচিত, এই ধরনের পুলিশ। দ্বিতীয় একটা কথা বারবার বলা হচ্ছে, মুখ্যমন্ত্রী অযোগ্য বলে সেদিন যেটা বলেছিল, যারা সত্যি অযোগ্য, বারবার দেখবেন এই কথাটা বলা হচ্ছে না, যারা সত্যি অযোগ্য তাদের জন্য আমার করার থাকবে না ওই ডিপার্টমেন্ট। তারপরের লাইনটা বলুন, তারপরের বক্তব্য হচ্ছে যে ফার্স্ট ফেজে যোগ্যদের সঙ্গে কথা বলে নিই, তারপর অযোগ্যদের নিয়ে বসবো। সত্যিকার অযোগ্যের জন্য কিছু করা থাকবে না। 3 নম্বর, আরে বাবা 1 2 3 4 5 জন হলে আরে আমার কথাটা বলতে দাও। আমি তো বলছি বেশ অন্যায় তো অন্যায়। আমি দুজনকে থামালাম, শ্রীকুমার মুখোপাধ্যায়। না আমাকে এক ফোঁটা বলতে দাও সবাই। 3 নম্বর, আমার আর একটা কথা বলা আছে, যদি মিরর ইমেজ যদি থাকে, আমার প্রশ্ন মিরর ইমেজ বারবার কথা, যারা জেলে চলে গেছে তারা যদি মিরর ইমেজ নষ্ট করে দেয় তাহলে কি হবে? তারা তো টাকা খেয়ে চলে গেছে। প্রশ্ন কমিশনে ভরসা রেখেছিলেন যারা পরীক্ষা দিয়েছিলেন, শ্রীকুমার মুখোপাধ্যায় কি হিসাবে বলছেন যে যোগ্য আর অযোগ্য, আমি যোগ্যদের দেখবো আর অযোগ্যদের দেখছি পরে, এই কথাটা আসছে না না উনি আদালত বলেনি কেন? এই কথাগুলো আদালতে বলতে হতো। মুখ্যমন্ত্রীটা ভাবছে এটা প্ল্যাটফর্ম। আমি বলছি যদি তথ্য থেকে থাকে তাহলে সেটা কোর্টে কেন জয়ন্ত? এই কথাগুলো তো আমি থামালাম। জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়, জাস্টিস অভিজিৎ, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বললেন যে ঢাকি সহ বিসর্জন দেব, তখন কোর্টে দেননি কেন? ডিভিশন বেঞ্চে দেননি কেন? সুপ্রিম কোর্টে দেননি কেন? এখন আপনি মিথ্যে কথা বলছেন, অল্প বয়সে ছেলে মেয়েগুলিকে নাচাচ্ছেন, তাদের প্রভোগ করছেন, এই মার খেতে বাধ্য করছেন। আপনারা দায়ী, আপনারা কোর্টে না বলে আজকে নাটক করছেন। এই নাটক করার জন্য এই ছেলেগুলিকে আজকে পথে নামতে হয়েছে। আপনারা ভুল বুঝিয়েছেন, আপনাদের আইনজীবীরা আবার বলছি, একেবারে যখন এই কথা বলছেন যে আগে যোগ্যদের সঙ্গে আমি কথা বলে নিই, তারপরে আমি একেবারে এটা ঠিকই বলেছেন যে অযোগ্য যদি প্রমাণিত হয় আমার করার কিছু নেই, কিন্তু এটাও বলছেন যে তারপর আমি বাকিদের সঙ্গে বৈঠকে বসবো। তাহলে যোগ্য অযোগ্য সেখানে যদি আলাদা করতে পারছেন, তাহলে কোর্টে কেন সেই তালিকাটা দিচ্ছেন না? আমি এইখানে দেখাতে চাইবো যে আরজিকর আন্দোলনের যারা পরিচিত মুখ আজকে, তারা এই যে চাকরিহারাদের মহামিছিলে তারা পা মেলালেন। আজকে যখন শিক্ষকদের উপরে এইভাবে বর্বচিতভাবে যে লাঠিচার্জ হয়েছে, যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই ঘটনার ধিক্কার জানাবে। আমরাও এই ঘটনার তীব্র নিন্দা জানাই। কিন্তু পাশাপাশি যে কথাটা বলা হয়, যে মানবিকতার জায়গা থেকে, যে সহমর্মিতার জায়গা থেকে আজকে যোগ্য শিক্ষকদের পাশে থাকা উচিত ছিল রাজ্য প্রশাসনের, সেই ভূমিকা আমরা দেখতে পেলাম না। আমরা যেটা সুস্পষ্টভাবে এবং পরিষ্কারভাবে মনে করি যে যোগ্য অযোগ্যদের তালিকা পৃথক করা সম্ভব। যোগ্যদেরকে অবিলম্বে তাদের চাকরিতে পুনর্বহাল করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, এর জন্য দায় কার? তাহলে এই দায় সরাসরি রাজ্য প্রশাসনের, রাজ্য সরকারের। এই দায় রাজ্য প্রশাসন, রাজ্য সরকারকে নিতে হবে। এবং এর পাশাপাশি যেটা বক্তব্য সেটা হচ্ছে যে এই যে দুর্নীতি চলেছে শাসক দলের জেলা স্তর থেকে শুরু করে শিক্ষা দপ্তর থেকে ক্যাবিনেট অবধি, এর সম্পূর্ণরূপে এদেরকে আইনের তদন্তের আয়তায় আনা এবং বিচারের মাধ্যমে কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা। চাকরিহারাদের এই যোগ্য দাবির পাশে এসে দাঁড়িয়েছেন এক কাট্টা হয়ে বিরোধীরা। বিভিন্ন জায়গায় তারা একের পর এক প্রতিবাদ মিছিল বের করছেন।